এরকমই জ্যোতিষশাস্ত্রেরও দুটো দিক, যা নিয়ে জ্যোতিষশাস্ত্র তা হলো গণিত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ। এবং এই দুটি বিষয়ের ওপর যিনি স্বচ্ছন্দ বিহার করেন, যিনি অগাধ পাণ্ডিত্য রাখেন, তিনি এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি, যাকে আজও আমরা স্টুডিওতে স্বাগত জানাবো, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। বাবা শ্রী দেবদাসজি মহারাজ, আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন বা আগামী দিনে আরও মানুষকে আপনারা উৎসাহিত করবেন এই অনুষ্ঠান দেখার জন্য, তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন, ময়লা জল দিয়ে কিন্তু ময়লা ধোয়া যায় না। হ্যাঁ, ময়লা জল দিয়ে আপনি কখনো একটা ময়লা ধুতে পারবেন না। আর ঠিক সেরকমভাবেই কিন্তু অশান্ত মন নিয়ে আপনি দেবদেবীর পুজো, ধ্যান, দীক্ষা সব কিছুই করছেন, কিন্তু ঈশ্বর করুণা আপনি পাবেন না। কারণ এখানেই কিন্তু আধ্যাত্মিকতার মাহাত্ম্য। আর স্বামীজির কথায়, যে দেশ বা জাতি আধ্যাত্মিক মননে বিশ্বাসী নয়, তাদের কিন্তু ধ্বংস অনিবার্য। এবং এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন গ্রিস ও রোম সাম্রাজ্যের কথা। তাদের এত সামরিক শক্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু আধ্যাত্মিকতাকে অস্বীকার করেছে। অবহেলা করার জন্য তারা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর আধ্যাত্মবাদ, যার সাথে ভীষণভাবে জড়িয়ে আছে জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, সেই বৈদিক যুগ থেকে মানুষের সমস্ত পদক্ষেপ, তার ইতিবাচক নেতিবাচক দিকগুলো কিভাবে সে কাটিয়ে উঠবে, কি কি গুণের সে অধিকারী হলো একজন জাতক জন্মগ্রহণ করার পর, সব কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি। অতল সমুদ্রের মতো বিশাল এই শাস্ত্র ভারতবর্ষের বুকে যে কজন পণ্ডিত মানুষ এখনও অধ্যয়ন করে চলেছেন, তাদের মধ্যেই কিন্তু একজন হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আর একটি ছোট্ট কথা বলে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব, মূল পর্বে যাব। তা হলো বাবা শ্রী দেবদাসজি মহারাজের বহুদিনের কল্পিত আশ্রম উনি গঠন করতে চলেছেন। এবং ওনার সমস্ত একনিষ্ঠ ভক্ত, শুভানুধ্যায়ী দীক্ষিতদের কাছে আমাদের করজোড়ে প্রার্থনা, করজোড়ে আপনাদের কাছে ভিক্ষা চাইছি আমরা, যে এই আশ্রম শুধু ওনার নয়, ওনার সমস্ত ভক্ত, দীক্ষিত এবং শুভানুধ্যায়ীদের জন্য আপনারা এই আশ্রমের জন্য দান ভিক্ষা দিতে পারেন আমাদের। তা সে বই দান করতে পারেন, ভূমিদান করতে পারেন, যা আপনার মনের ইচ্ছা। আপনি এই আশ্রম গঠনের আমাদের পরিকল্পনাকে বাস্তবায়ন ঘটানোর জন্য আপনাদের কাছে আমরা দান ভিক্ষে করছি। এই আশ্রমের রূপরেখা আপনারা টিভিতে, এই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের ওয়েবসাইট www.babadevdas.com ওয়েবসাইট লগ ইন করলেও আপনারা এই আশ্রমের রূপরেখা দেখতে পারবেন। এবং এই আশ্রম মূলত অনাথ শিশুদের, অরফ্যান চাইল্ডদের জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকছে। তাদের পড়াশোনার জন্য লাইব্রেরি থেকে তাদের চিকিৎসার জন্য হসপিটাল, সমস্ত কিছু এই আশ্রমের মধ্যে থাকছে, যার মধ্যে থাকছে আশ্রমিক বাতাবরণ। আসুন এহেন ব্যক্তিত্ব, এই মহান মানুষকে আজও আমরা স্টুডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়কে এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। ওম নমঃ শিবায়। ওম মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওম শ্রী মহাকাল
ভৈরব দেবায় নমঃ। ভক্তগণ, আমি গতদিন তোমাদের কাছে বলছিলাম অবতার সম্পর্কে, আজ সে সম্পর্কে আরো বলবো। কোন গ্রহের কি মন্ত্র তাই নিয়ে বলছিলাম, আর কোন গ্রহের কে দেবী তাই নিয়ে বলছিলাম, আর গ্রহদের অবতার সম্পর্কে বলছিলাম। রবি বলেছি এবং চন্দ্র বলেছি, মঙ্গল বলেছি, বুধ বলেছি। আজ আবার বুধ থেকে শুরু করছি। বুধ গ্রহের বীজ মন্ত্র হলো ওং ঐং শ্রীং শ্রীং বুধায়। ওং ঐং শ্রীং শ্রীং বুধায়। এখানে দেখবার বিষয় এটা, একটি উচ্চারণ আছে শ্রীং, শ্রী, তোমার শ্রী, সেই উচ্চারণটা আসছে শ্রীং। আর একটা উচ্চারণ আসছে শ্রীং। এই বুধের দেবতা, বুধ গ্রহের দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। অবতার হচ্ছেন বিষ্ণুর 10 অবতারের মধ্যে কোন অবতারের আরাধনা তুমি করবে? বুদ্ধ অবতার, বুদ্ধ পূর্ণিমা তুমি অবশ্যভাবে পালন করবে। যদি তোমার জন্মকুণ্ডলিতে বুধ অশুভ অবস্থায় থাকে, বুধ নিচস্থ হয়ে যায়, বুধ রাহু যুক্ত থাকে, বুধ কেতু যুক্ত থাকে, বা বুধ ঋষ্টি যোগ হয়। এই অনুষ্ঠান যারা দেখেন বা বিগত দিনে যারা দেখেছেন তারা আমাদের কাছে বিভিন্নভাবে প্রশ্ন রাখেন যে মহারাজের শ্রীমুখ থেকে আরও ধর্মীয় আলোচনা শোনার জন্য। এ ভাবনা মহারাজেরও আছে, উনিও চাইছেন আমাদের এই অনুষ্ঠানে আরও সম্প্রসারণ করার, আরও কিছু ভাববিন্যাস ঘটানোর। কারণ উনি মনে করেন যে আমরাও আপনাদের কাছে দায়বদ্ধ, কারণ আপনারা যথেষ্ট বিশ্বাস রেখে মহারাজের এই অনুষ্ঠান দেখেন, ওনার কাছে আসেন। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353652827। আরও একবার বলছি 0353652827, এবং আরও একটি নাম্বার 9733175546, 9733175546। এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা জেনে যাবেন যে এই মহান ব্যক্তিত্বের সঙ্গে কবে, কোথায়, কিভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। আসুন তার আগে আমরা আরও কিছু ধর্মীয় কথা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। ভক্তগণ, এবার তোমাদের বলবো বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র। আর মন্ত্রগুলো তোমরা আজ কেবল টেক্সট হিসেবে দেখছো বা আমার মুখে শুনছ। ইতিমধ্যে তোমাদের সামনে দেখিয়েছি
বা তোমরা শুনেছ বাবা যে শিবকৃষ্ণ গুরুকুলের শিষ্য শিষ্যারা প্রার্থনা সঙ্গীতকে তৈরি করেছে। শিবকৃষ্ণ গুরুকুলের শিষ্য শিষ্যারা বিভিন্ন মন্ত্রের সুর এবং ছন্দে মিউজিকে তার রূপদান করেছে। যেমন শুনেছ করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। সেই রকম এই মন্ত্রগুলো তোমরা পরবর্তী এপিসোডগুলোতে শুনতে পাবে। কেমন? তোমরা আজ শুধু লিখে নাও। বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র হচ্ছে ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। আবার একবার বলি, ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। এই যে অনেশ্বরগুলো আছে না, হ্রিং ক্লিং হুং, এগুলো হচ্ছে বীজ, মন্ত্রের বীজ। মন্ত্রের বীজ কাকে বলে? যারা তোমরা সাধনা করো তোমরা তো জানো, যারা এখনো সাধন মার্গে আসনি, যারা এখনো সাধনা শুরু করতে পারোনি, আমি তোমাদের ধীরে ধীরে বুঝিয়ে দেব। তো এই গ্রহের দেবী হচ্ছেন দেবী তারা। তারা দেবী হচ্ছেন এই গ্রহের দেবী। 51 পীঠের মাহাত্ম্য নিয়ে যে অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, সেখানে আমি তারা দেবী সম্পর্কে আলোচনা করেছি। তোমরা তারাপীঠের তারামার মূর্তি দেখেছ। দেবী বৃহস্পতি, দেবী ইনি, বৃহস্পতি গ্রহের দেবী এই তারা। তো এর অবতার কি? বিষ্ণুর 10 অবতারের মধ্যে বামন অবতার হচ্ছে এই বৃহস্পতি গ্রহে অবতার হচ্ছে বামন অবতার। তো এই বামন অবতারের মন্ত্র তোমাদের জানতে হবে এবং এই বামন অবতারের তিথি তোমাদের পালন করতে হবে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত আছে, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত আছে। এবার আমি বুধ আর বৃহস্পতি পীড়িত থাকার ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি। বলে দেই, বুধ কখন তোমার জন্মকুণ্ডলিতে পীড়িত কিনা তুমি কি করে বুঝবে? বুধ যদি এই মীন রাশিতে থাকে, তবে বুধ সেখানে নিচস্থ, বুধ সেখানে পীড়িত হবে। এছাড়া বুধ যদি এরকম রাহু যুক্ত থাকে বা কেতু যুক্ত থাকে, রাহু যুক্ত থাকে, যে কোনো ঘরে থাক, তবে বুধ পীড়িত হবে। কেমন? তবে বুধ পীড়িত হবে। আর বুধ যদি পীড়িত হয় তবে তোমার কি করতে হবে? বুদ্ধ অবতারে তোমাকে সাধনা করতে হবে এবং বুদ্ধ পূর্ণিমা তিথিটা পালন করতে হবে। বুদ্ধ পূর্ণিমা তিথিটা পালন করতে হবে এবং দেবী ত্রিপুরা সুন্দরী মন্ত্র জপ করতে হবে, বুধের মন্ত্র জপ করতে হবে, বুধ গ্রহের বীজ মন্ত্র আর বুদ্ধ অবতারের মন্ত্র জপ করতে হবে যদি বুধ অশুভ হয়। এবার বৃহস্পতির মন্ত্র তো বলে দিলাম, দেবী তারা, তারা দেবী প্রণাম মন্ত্র জপ করতে হবে আর বামন অবতারের মন্ত্র জপ করতে হবে। তাহলে শুধু এখানে এবার আমি বৃহস্পতি দিয়ে তোমাদের দেখিয়ে দেব। কেমন? তোমরা দেখে নেবে।
দর্শক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ধর্মীয় অনুষ্ঠান, জ্যোতিষশাস্ত্র ভিত্তিক অনুষ্ঠান আপনারা প্রতিদিন সকালে সৃষ্টি টিভির পর্দায় 5টার সময়, প্রত্যহ 5টায় এবং প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যে 7টায় প্রত্যক্ষ করতে পারবেন। এবং সোনার বাংলা চ্যানেলে মহারাজের অনুষ্ঠান প্রতিদিন সকাল 6টায় এবং প্রতি সপ্তাহের রবিবার রাত 10:45 আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। এবার দেখো যে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি যদি এরকম রাহু যুক্ত থাকে, এরকম কেতু যুক্ত থাকে, বা মকরে বৃহস্পতি নিচস্থ, মকরে যদি বৃহস্পতি একা থাকে, বা রাহু কেতু যুক্ত থাকে, যদি এইরকম বৃহস্পতি কেতু একসাথে থাকে, অথবা যদি বৃহস্পতি আর বুধ একসাথে থাকে, তবেও বৃহস্পতি পীড়িত হয়ে পড়ে। এই অবস্থায় তোমাদের কি করতে হবে? বামন অবতার তিথি তোমাদের পালন করতে হবে এবং বামন অবতারের মন্ত্র তোমাদের জপ করতে হবে। কেমন? এবার তোমাদের বলবো যে শুক্রের বীজ মন্ত্র। শুক্রের বীজ মন্ত্র হচ্ছে ওং হ্রিং শুক্রায়। ওং হ্রিং শুক্রায়। দেবী ভুবনেশ্বরী, দেবী ভুবনেশ্বরী, অবতার পরশুরাম। অবতার হচ্ছে শুক্র গ্রহের পরশুরাম। এবার শুক্র যদি পীড়িত হয়ে পড়ে, শুক্র যদি নিচস্থ হয়ে পড়ে, শুক্র যদি অশুভ হয়ে যায়, তবে কি করতে হবে বলবো। আর্য দেখো যে চিঠি কি আছে। আমরা শুনছি মহারাজের শ্রীমুখ থেকে যে আমাদের জীবনে প্রভাবিত গ্রহের কোন গ্রহের কি মন্ত্র, আমরা আরও শুনতে থাকব, কিন্তু আপনাদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের কয়েকটা চিঠির উত্তর তো নিতেই হয়। আজও আমরা নিয়ে নেব, কারণ আপনারা যারা চিঠি পাঠান তারা আশা করে বসে থাকেন যে তাদের সম্পর্কে বা তারা যার সম্পর্কে জানতে চান তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শোনার। এরকমই একটি চিঠি পাঠিয়েছেন শিলা ভট্টাচার্য। উনি ওনার ছেলের ব্যাপারে চিঠিটি পাঠিয়েছেন। উনি লিখছেন, শ্রী চরণেশু বাবা শ্রী দেবদাস মহারাজ, পত্রের প্রথমে আপনাকে জানাই প্রণাম। আমি শিলা ভট্টাচার্য, বর্ধমান নিবাসী। আমি আমার একমাত্র পুত্র শ্রী অভিজিৎ ভট্টাচার্য সম্বন্ধে কিছু কথা জানতে চাই, সঙ্গে তার প্রতিকারও। সমস্যা: 1, বর্তমানে বেকার, কোনো স্থায়ী চাকরি থাকে না, 1-2 মাসের মধ্যে ছেড়ে যায়। কেন এমন হয়? কোনো সরকারি চাকরির সম্ভাবনা আছে কি? যদি থাকে তবে কত সালের মধ্যে হতে পারবে? যদি সরকারি চাকরি না থাকে তবে ভবিষ্যতে অর্থ উপার্জনের পথ আর কি হতে পারে? 2, সংসারে যথেষ্ট অর্থ সংকট আছে, এর প্রতিকারের উপায় কি হতে পারে? 3, কোন বছরের মধ্যে বিবাহের যোগ আছে? লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? বিবাহিত জীবন কেমন? 4, নিজস্ব ঘর বাড়ি আছে কি? 5, কোন বছরে চাকরি হবে? বর্তমানে সে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ওপর ডিপ্লোমা কোর্স করছে। ভবিষ্যতে কি এটা রোজগারের পথ হতে পারে? আমি শিলা ভট্টাচার্য। আমার জন্ম তারিখ জানা নেই, হাতের ছবি পাঠালে কি গণনা করা সম্ভব হবে? পুত্রের নাম অভিজিৎ ভট্টাচার্য, জন্মস্থান বর্ধমান, সময় 12:55 AM রাত্রিবেলা, জন্ম তারিখ 21/11/1983, 21শে নভেম্বর 1983। শিলাদেবী, উনি ওনার ছেলে অভিজিতের ব্যাপারে জানতে চেয়েছেন। প্রশ্নগুলি যথেষ্ট সংবেদনশীল। প্রত্যেকটি পিতামাতাই চান তার ছেলের বিবাহ, চাকরি, তার ভবিষ্যৎ সম্পর্কে। শিলাদেবীও সেরকমই জানতে চেয়েছেন। আমরা অভিজিতের ব্যাপারে বিশ্লেষণ শুনে নিই মহারাজের শ্রীমুখ থেকে। মা, তুমি বর্ধমান থেকে এই চিঠি আমাকে পাঠিয়েছ। মা, এই চিঠি আমার কাছে বাই পোস্ট এসে পৌঁছেছে। আমি তোমার এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেব। বাই পোস্ট আমার কাছে এসে পৌঁছেছে এই চিঠি।
আমি মা প্রশ্নগুলোর উত্তর অবশ্য দেব, চিঠিটি তুমি সবটাই মা দেখতে পাবে। কেমন? আমি এই প্রত্যেকটি প্রশ্নে ধীরে ধীরে উত্তর দেব। তাহলে সবার আগে বলি যে অভিজিতের জন্ম তারিখ 21শে নভেম্বর 1983, সেদিন হলো সোমবার, রাত্রিবেলা 12:55 AM বর্ধমানে জন্ম। মানে 20 তারিখ রবিবার রাত্রি 12টার পর জন্ম হয়েছে। যেহেতু রাত্রি 12টা বেজে গিয়ে 55 হয়ে গেছে, তাই এখানে 20 তারিখের জায়গায় 21 তারিখ হবে, আর রবিবারের জায়গায় সোমবার বলতে হবে। অভিজিতের বৃষ রাশি, সিংহ লগ্ন। মা যদি তুমি জানো তো ভালো, যদি না জানো আমি ধীরে ধীরে বলছি, কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই, তুমি লিখে নাও মা। বৃষ রাশি, সিংহ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ 3 নম্বর নক্ষত্রে জন্ম। কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ 3 নম্বর নক্ষত্রে জন্ম এবং কৃষ্ণ প্রতিপদ তিথিতে জন্ম। বৈশ্য বর্ণ, দেবাড়িগণ। এই হচ্ছে অভিজিতের গ্রহগত অবস্থান। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে আছে চন্দ্র আর রাহু। বৃষ রাশিতে আছে চন্দ্র রাহু। মিথুনে কোনো গ্রহ নেই। কর্কটে কোনো গ্রহ নেই। সিংহে আছে লগ্ন, আর কন্যাতে আছে শুক্র মঙ্গল আছে কন্যাতে। শনি আছে তুলাতে। রবি বুধ বৃহস্পতি কেতু আছে বৃশ্চিকে। তারপরে ধনুতে কোনো গ্রহ নেই, মকরে গ্রহ নেই, কুম্ভে গ্রহ নেই, মীনে গ্রহ নেই। কেমন? এবারে কি করব? প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। সবার আগে বলি কি কি গ্রহ অভিজিতের ভালো আছে মা। অভিজিতের জন্মকুণ্ডলিতে মঙ্গল ভালো আছে, শনি ভালো আছে, কেতু ভালো আছে। মঙ্গল ভালো আছে, শনি ভালো আছে, কেতু ভালো আছে। তুমি মা লিখছো যে ওর স্থায়ী কোনো চাকরি থাকে না। লিখেছো 1-2 মাসের মধ্যে চাকরি ছেড়ে যায়। এমন কেন হয়? আর ওর কি এরমই চলতে থাকবে? চাকরি কি শুধু ছাড়তেই থাকবে, নাকি কোনো স্থায়ী চাকরি হবে? অবশ্যই কিন্তু স্থায়ী চাকরি হবে। বর্তমানে অভিজিতের বয়স হলো 25+ 26 বছর। লিখে নাও। 28 বছর 4 মাসের পর অভিজিতের স্থায়ী চাকরি হবে। 28 বছর 4 মাসের পর অভিজিতের স্থায়ী চাকরি হবে। কেন হয় না স্থায়ী চাকরি? কেননা এখানে আছে রাহু,
আর এখানে আছে কেতু। সব গ্রহগুলো না রাহু কেতুর একদিকে আছে। আর 1 2 3 4 5 এই 5টা ঘরে কোনো গ্রহ নেই। এই 5টা ঘরে মা কোনো গ্রহ নেই, সেই জন্য এটা কালসর্প যোগ হয়েছে। আর এই কালসর্প যোগ হবার জন্যই কিন্তু এই চাকরিগুলো মা কেটে যাচ্ছে, চাকরিগুলো স্থায়ী হচ্ছে না। কিছুদিন পরেই চাকরির ক্ষেত্রে অসুবিধে দেখা দিচ্ছে। হয় অভিজিৎ সন্তুষ্ট হতে পারছে না, অথবা চাকরি ক্ষেত্রে অথরিটিরা সন্তুষ্ট হতে পারছে না। এটা কি কালসর্প যোগ? এটা হচ্ছে মা 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 নম্বর অর্থাৎ ঘাতক কালসর্প যোগ। এটা মা ঘাতক কালসর্প যোগ। তাহলে তোমার প্রথম প্রশ্ন ছিল যে বর্তমানে বেকার, কোনো স্থায়ী চাকরি থাকে না, 1-2 মাসের মধ্যে ছেড়ে যায়, এমন কেন হয়? মা আমি তার উত্তর তোমাকে দিলাম যে ওর স্থায়ী চাকরি হবে, সেটা হবে 28 বছর 4 মাসের পর। ঘাতক কালসর্প যোগ আছে বলে চাকরিগুলো স্থায়ী থাকে না, সেগুলো ছেড়ে যায়। এবারের প্রশ্ন দিচ্ছ তুমি, কোনো সরকারি চাকরির সম্ভাবনা আছে কি? যদি থাকে তবে কত সালের মধ্যে হতে পারবে? মা অভিজিতের আধা সরকারি বা আন্ডারটেকিং চাকুরি আছে, কিন্তু সরাসরি সরকারি চাকুরিতে বাধা আছে। সেদিকে আমি তোমাকে বলছি না মা যে সরকারি চাকরি হবে, এমন নেই, কিন্তু আধা সরকারি হবে। সরকারি আন্ডারটেকিং সংস্থাতে চাকরি হবে। লিখছো কত সালের মধ্যে হতে পারে? অবশ্যই এটা হবে যখন ওর বয়স হবে 28 বছর 10 মাসের পর সরকারি চাকরি হবে। স্থায়ী চাকরি হবে 28 বছর 4 মাসের পর, আর সরকারি চাকরি হবে 28 বছর 10 মাসের পর। একদম ক্লিয়ার হয়েছে মা তোমার কাছে? আমি জানি তুমি যে চিঠি লিখছো মা, বড় দুঃখ, বড় দুশ্চিন্তা নিয়ে লিখছো যে তোমার একমাত্র পুত্রের ভবিষ্যৎ নিয়েই তুমি খুব ভাবে জর্জরিত আছো মা। তোমার মন আমি বুঝতে পারছি, তাই অস্থির হইও না। আমি ধীরে ধীরে বলি মা, তুমি সব লিখে নাও। তাহলে সরকারি চাকরি আন্ডারটেকিং হবে, আর সেটা 28 বছর 10 মাসের মধ্যে হবে। এবার বলছো সংসারে যথেষ্ট অর্থ সংকট আছে, এর প্রতিকারের উপায় কি হতে পারে? প্রথম কথা, অভিজিৎ তোমার একমাত্র স্বপ্নের প্রদীপ, তা সুন্দরভাবে জ্বলে উঠলে, তা সুন্দরভাবে উদ্দীপিত হলে তো অর্থ সংকট কাটবেই। আর ওর ছক থেকে বলতে পারি 1 2 3 4, এই 4 নম্বর ঘরটাতে থেকেই তো গৃহ শান্তি। 4 নম্বর ঘরে এখানে রবি, বুধ, বৃহস্পতি, কেতু, 4টে গ্রহ এসে গোলযোগ সৃষ্টি করেছে। লিখে নাও মা, কোনো ঘরে যদি 3টির বেশি গ্রহ থাকে তবে গোলযোগ সৃষ্টি হয়। তাই তোমার বাস্তুতে সমস্যা আছে, তুমি বাস্তু মাটিটাকে পরীক্ষা করাবে। বাস্তু মাটিতে তোমার সমস্যা আছে মা। এবার লিখছো কোন বছরের মধ্যে বিবাহের যোগ আছে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে?
বিবাহিত জীবন কেমন হবে। ওর সপ্তমপতি শনি তৃতীয় তুঙ্গস্থ, ওর লাভ ম্যারেজ হবে না, ওর অ্যারেঞ্জ ম্যারেজই হবে। ওর অ্যারেঞ্জ ম্যারেজ হবে, যথেষ্ট ম্যাচিওর মেয়ের সাথে বিয়ে হবে, খুব কম এজের মেয়ের সাথে বিয়ে হবে না। ওর সাথে হয়তো 1 বছর 6 মাস 1.5 বছরের পার্থক্য হবে। আর সেই মেয়েরও চাকরি করার যোগ আছে, সেই মেয়েটিরও চাকরি করার যোগ আছে। এবার লিখছো বিবাহিত জীবন কেমন হবে। বিবাহিত জীবন কেমন হবে, ওর মাঙ্গলিক দোষ নেই, সপ্তমপতি তুঙ্গস্থ, বিবাহিত জীবন ভালো হবে, সুখে শান্তিতে কাটবে বিবাহিত জীবন। শুধু সন্তান জীবনে একটু অসুবিধে আছে, শুধু সন্তান জীবনে একটু অসুবিধে আছে। কেমন? এবারে বলি নিজস্ব ঘরবাড়ি আছে কিনা। মা তুমি এত পরিশ্রম করে না লিখলেও হতো, আমি তো সবাইকে মা বলে দেই, হ্যাঁ, ঘরবাড়ি চাকুরি বিবাহ সবই বলে দিতাম। ওর ক্ষেত্রে বিবাহের ব্যাপারে আরো দুটো কথা বলি। ওর বিয়েটা 120 কিলোমিটারের ভিতরেই হবে, জন্মস্থান থেকে মা 120 কিলোমিটারের ভিতরেই বিয়ে হবে। কেমন? এবারে নিজস্ব ঘরবাড়ি হবে কিনা লেখো। 36 বছর 7 মাসের পর নিজস্ব ঘরবাড়ি হবে, নিজস্ব ঘরবাড়ি হবে 36 বছর 7 মাসের পর, অবশ্যই হবে, ভালো ঘরবাড়ি হবে। কোন বছরে চাকুরির জোগাড় হবে বলে দিয়েছে মা, বলে দিয়েছে। বর্তমানে সে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপর ডিপ্লোমা কোর্স শিখছে, ভবিষ্যতে এটা কি রোজগারের পথ হতে পারে? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। কারণ ওর এখানে 1 2 3 4 চতুর্থ ঘরে কেতু কিন্তু শক্তিশালী আছে, আর কেতু থেকে অ্যাকাউন্টিং, সুতরাং অবশ্যই এটা ওর জীবনে ভবিষ্যতে ওর রোজগারের পথ হবে। কেমন? এবার লিখছো আমি শিলা ভট্টাচার্য, আমার জন্ম তারিখ জানা নেই, হাতের ছবি পাঠালে কি গণনা করা সম্ভব হবে? হাতের ছবি মা তুলবার কিছু নিয়ম আছে, নিয়মটা তুমি এখন টিভি স্ক্রিনে দেখছো, ধীরে ধীরে ভালো করে দেখে নাও। হাতের ছবি তোলার একটা মেশিন হয় মা, বা একটা পদ্ধতি আছে। কেমন? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তো এরকম ভাবে তুলতে হয়, তাই সঠিকভাবে তোলার পদ্ধতি হলে নিশ্চয়ই করা যাবে। এবার আমি বলে দেই যে অভিজিতের জন্য শুভ তারিখ, শুভ রং। তুমি মা নোট করে নেবে, তুমি নোট করে নেবে। আমি বলে দেই ওর জন্য শুভ তারিখ, শুভ রং, শুভ চিহ্ন, তুমি এগুলো মা ধীরে ধীরে নোট করবে। শুভ তারিখ 1 2 3 9 10 11 12 18 19 20 21 28 19 20 21 27 28 29 30। আর একবার বলে দেব মা, 1 2 3 9 10 11 12 18 19 20 21 27 28 29 30। অশুভ তারিখ 4 5 6 13 14 15 22 23 24 31। এই শুভ তারিখে যে কোনো শুভ কাজ মা করবে, অভিজিৎ যে কোনো শুভ কাজ মা শুভ তারিখে করবে। অশুভ তারিখে সাবধানে থাকতে হবে, সেদিন শুভ কাজগুলো না করাই ভালো হবে। এবারে বলে দেই শুভ রং, লিখে নাও তো মা, দেখি শুভ রংটা লিখে ফেলো। শুভ রঙের মধ্যে লেখো তো সোনালী, লেখো সোনালী, আকাশী, আকাশী,
ইন্ডিগো বা ডিপ নীল, ইন্ডিগো বা ডিপ নীল। স্টিল কালার, স্টিল কালার, উজ্জ্বল সাদা। উজ্জ্বল সাদা লিখেছ। এবারে বলে দেব কি যে ওর মধ্যে খুব মানসিক চঞ্চলতাটা দেখতে পাচ্ছি মা, মানসিক অস্থিরতা আছে, কিছু হতাশা আছে, কিছু হতাশা আছে। মাঙ্গলিক চিহ্ন লেখো। ত্রিশূল হচ্ছে মাঙ্গলিক চিহ্ন। দেখো ত্রিশূলের কিন্তু মা স্টিকটা হবে না মা, ত্রিশূলের কিন্তু হাতলটা হবে না। দেখে নাও কিরম মাঙ্গলিক চিহ্ন যাচ্ছে, ঠিক এরকমই হতে হবে মাঙ্গলিক চিহ্ন। কেমন? শুভ দিক লেখো, শুভ দিক। মাঙ্গলিক চিহ্নটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা একবার বলে দেই। তোমার ঘরের মানে অভিজিতের ঘরের দরজার ওপর, আলমারির ওপরে মাঙ্গলিক চিহ্ন মানে ত্রিশূলের স্টিকার লাগাবে। ওর মোবাইল ফোনে ত্রিশূলের ছবি রাখবে। শুভ দিক লেখো দক্ষিণ পশ্চিম। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। এবারে মন্ত্র লেখো, ওর জন্য শুভ মন্ত্র লিখে নাও। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবে। এই মন্ত্রটা জপ করবে কতবার? 28 বার। এবার এই মন্ত্রটা তুমি 3 বার শুনে নাও। এবং জন্য বলে দেই মা, অভিজিতের জন্য, অভিজিতের যে গ্রহগুলি খারাপ আছে তাতে ওর জন্য চক্রাসন অত্যন্ত সুন্দর হবে। চক্রাসনে ওর এই গ্রহের প্রভাব কাটবে, কারণ ওর গ্রহের যে অবস্থান আছে মা, রবি এখানে কেতুযুক্ত, চন্দ্র এখানে রাহুযুক্ত। আমাদের যে সপ্ত কুণ্ডলী আছে সে সম্পর্কে বলবো, কোন কুণ্ডলীর ওপর রবির প্রভাব, কোন কুণ্ডলীর ওপর চন্দ্রের প্রভাব, মেরুদণ্ডের ওপর কার প্রভাব, সবই বলবো। তবে জেনে রাখো যে চক্রাসন ওকে প্রতিদিন অথবা রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার চক্রাসন অভ্যাস করতে হবে। ওকে চক্রাসন অভ্যাস করতে হবে। এতে জীবনে সফলতা আসবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, কাজে এনার্জি বৃদ্ধি পাবে, মানসিক চঞ্চলতা দূর হবে, মানসিক চঞ্চলতা দূর হবে, বাক্য সংযম হবে, বাক্য সংযম হবে এবং শরীর মন প্রফুল্ল থাকবে, শরীর সুস্থ থাকবে। ইষ্ট দেবতা অগ্নি, ইষ্ট দেবতা অগ্নি, অগ্নি দেবতা হচ্ছে ইষ্ট দেবতা, কিন্তু এর মন্ত্র আমি মিডিয়াতে বলতে পারবো না, এটি গুপ্ত মন্ত্র। কেমন? আমি তোমাকে সবই বলে দিলাম, তুমি অবশ্যভাবে ওর যে এই কালসর্প যোগ যেটা হয়েছে, আর একটা গ্রহণ যোগ আছে চন্দ্র রাহু, আর একটা আছে গ্রহণ যোগ রবি কেতু, এর জন্য মা তুমি জন্মাষ্টমী থেকে কালী পূজার মধ্যে এই যোগের উপায় করবে, তবে তা খুব ভালো হবে, তবে তা অভিজিতের পক্ষে খুব মঙ্গলময় হবে। আর ওর থেকে তোমরা সুখে শান্তিতে থাকবে, ও তোমাদের খুব সুখে শান্তিতে মা রাখবে। ভগবান তোমাদের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়। দর্শক বন্ধুরা, শিলা দেবীর মতো আপনারাও জেনে যান যে আপনাদের
জীবনে বিভিন্ন সমস্যার কারণ কি, কারণ তখন যে বিশ্লেষণ আপনারা শোনেন বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে, তা কিন্তু অব্যর্থ সঠিক বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণের উপর ভিত্তি করে যে সমস্ত মানুষ ওনার সান্নিধ্যে এসেছেন, ওনার সুপরামর্শ লাভ করেছেন, তারা কিন্তু জীবনের আজকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি আঙ্গিকে সুপ্রতিষ্ঠিত। অভিজিৎ জীবনে সুখী হোক, ভালো থাকুক, এই আশা যেমন আমরা করি, সেরকমই সমস্ত দর্শকরা আপনারাও ভালো থাকুন, এই অনুষ্ঠান দেখে আপনারা উপকৃত হন এবং আগামী দিনে আপনারাও সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করুন, এই আশা নিয়ে আজকে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।